গল্পে আড্ডায় রৌহিনের আজকের পর্বে আরও একবার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। চলে এসেছি আজ আবার নতুন গল্প নিয়ে। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ভিজে বারুদ। গল্পটি লেখা হয়েছিল 1939 সালে। বর্তমানে আমি গল্পটি পাঠ করছি সাগরময় ঘোষ সম্পাদিত আনন্দ পাবলিশার্সের দেশ শারদীয় গল্প সংকলন বইটি থেকে। এই বইটি অনলাইনে কিভাবে পাবেন তার বর্ণনা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, যেমন প্রতি এপিসোডেই থাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন মন্তব্যের মাধ্যমে। আসুন আর দেরি না করে শুনে নিই আজকের গল্প ভিজে বারুদ। রচনা প্রেমেন্দ্র মিত্র, পাঠে আমি রৌহিন। দুটো সাইকেল রিক্সা নাকি ছিল, এখন একটা মাত্র চালু আছে। আরেকটা বিগড়ে গেছে কিনা বলা যায় না, কিন্তু এই উঁচু নিচু পাহাড় ঢিবির দেশে চড়াই উতরাই বেয়ে সে গাড়ি চালাবার মতো জোয়ান পাওয়া যায় না। সাইকেল রিক্সা চেপে তাড়াতাড়ি যাবার শখও বড় কারণ নেই। এখানে যেমন দিগন্ত ছোঁয়া ঢেউ খেলানো মাটি, তেমনি অঢেল সময়। সেই সনাতন গরুর গাড়িতে ঢিকিয়ে ঢিকিয়ে যাওয়াই তাই এখানকার রেওয়াজ। শহরে যদি যেতে চাও তাহলে সে গরুর গাড়িতে চড়বারও দরকার নেই। শহর বলতে তো স্টেশনের কোল ঘেঁষে একটা রাস্তা আর লাল ধুলো মাখানো কটা রুক্ষ শুকনো চেহারার দোকানঘর। স্টেশন থেকে বেরিয়ে ডাকঘর আর কাছারি বাড়ি ছাড়িয়ে এসে এক হাঁটু ধুলোয় পা যেখানে ডুবে যাবে সেখানেই জানবে শহর শুরু। প্রথমে শালের খুঁটির আড়তটা চোখে নাও পড়তে পারে, কিন্তু তারপরেই নিউ ন্যাশনাল ব্যাংকের সাইনবোর্ডটা লক্ষ্য করতেই হবে। টিনের ছাপড়া হলে কি হয়, সোনার জলে রং করা প্রকাণ্ড সাইনবোর্ডটা কোপনি পড়া কাঙালের মাথায় জরির পাগের মতো বেখাপ্পাভাবে টলমল করছে। ব্যাংকের উল্টো দিকে মুদিখানা, তারপর দুপাশে মণিহারি আর হাতা কড়া বেড়ি অ্যালুমিনিয়াম আর কুমোরের দোকান পেরিয়ে দর্জির দোকানের পাশে ডাক্তারখানার উল্টো দিকে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের সার সার পাতা ভাঙা বেঞ্চিতে গিয়ে বসতে পারো। চা মিষ্টি পান সিগারেট সবই দোকানে পাওয়া যায়। শহর এইখানেই প্রায় শেষ। এরপর কড়া রোদ মাথায় করে সামনের রাস্তা ধরে যাবার যদি সাহস থাকে তাহলে কিছু দূর গেলে হয়তো কয়লার ডিপো পাবে। চালের কল পর্যন্ত যাবার শখ থাকলে কমলা নার্সারির বাগানটাও দেখে আসতে পারো, কিন্তু শহর এই শালপাতা ছড়ানো রাঙা ধুলো মাখানো রাস্তাটুকুতেই শেষ। শহরের বাইরে কোথাও যাবার উৎসাহ যার নেই, সে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের কেরোসিন কাঠের বেঞ্চিতে বসে ছেঁড়া অয়েল ক্লথ মারা টেবিলে পরপর 2 কাপ চা নিয়ে যতক্ষণ সম্ভব কাটায়। সময় কাটাবার দরকার আছে 2-4 জনের, তারাও এদিকে ওদিকে বসে চায়ে চুমুক দেয়, বিড়ি বা সিগারেট টানে, টেবিলের মাছি তাড়ায়, এঁঠো খাবারের ঠোঙা নিয়ে রাস্তার কুকুরগুলোর ঝগড়ায় একাধবার কান দেয়। কিন্তু নতুন অচেনা লোক বলে কারোর দিকে বিশেষ কোনো মনোযোগ দেয় না। মনোযোগ দেবার মতোই বা কী আছে? যুদ্ধের বাজারে এই নেহাত নগণ্য ধুলোয় ঢাকা ঘুমোনো শহরও হঠাৎ মানচিত্রের উপর জেগে উঠেছে। এধারে ওধারে 2টো এরোড্রাম তৈরি হচ্ছে, রাস্তা বেরোচ্ছে আচমকা মাঠ জঙ্গল ভেঙে। কন্ট্রাক্টর দালাল কুলি মজুর ব্যাপারী কত আসছে যাচ্ছে, নতুন মুখ তার মধ্যে এমন কিছু অদ্ভুত ব্যাপার নয়। তাছাড়া হঠাৎ চেয়ে দেখে কৌতূহলী হবার মতো বিশেষত্ব কিছু নেই সে মুখে বা চেহারায়। নেহাতি সাদাসিধে রুগ্ন চেহারার আধবুড়ো একটা মানুষ, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, দাড়িটা অন্তত 1 দুয়েক কামানো হয়নি, পোশাক পরিচ্ছদও খুব সাধারণ। না, অঘোরকে কেউ এখানে চেনে না, চেনবার আগ্রহও কারণ নেই। আরও ঘণ্টাখানেক সে এইখানে বসে কাটিয়ে দিতে পারে। খানিক বাদেই ফুলজলার বাস এসে পৌঁছবে। দোকানের লোকের কথাবার্তায় সে জানতে পেরেছে, ইচ্ছে করলে সে সেই বাসে করেই সদরে চলে যেতে পারে। ট্রেনের জন্য বিকেল পর্যন্ত তাহলে তাকে আর অপেক্ষা করতেও হবে না। কিন্তু এত তাড়াতাড়ি সদরে যাওয়ার জন্য তো সে এখানে আসেনি, তাই সে আরও খানিকক্ষণ বসেই থাকে। চায়ের পেয়ালাটায় সিগারেটের প্রান্ত আর ছাই জমতে থাকে। রাস্তার তপ্ত ধুলো দমকা হাওয়ায় মাঝে মাঝে উড়ে আসে। তাকে কেউ যেমন চেনে না, চেনা কোনো মুখও তার চোখে পড়ে না। না পড়বারই কথা, কোনো দিন এখানে কি সে ছিল সে নিজেই বিশ্বাস করতে পারে না। এমন একটি রাঙা ধুলোয় ময়লা মাখা রাস্তা হয়তো সে চিনত। 2-4টে ফাঁক ফাঁক খোলায় ছাওয়া দোকানঘর তার দুপাশে ছড়ানো, রাস্তার দুধারে খানা কাটা, তারই ওপর একটা ভাঙা বাঁশের সাঁকো
এখনো কোনো চিহ্ন তার আর আছে কি? তখনই সাইকেলটা নিয়ে তার উপর দিয়ে চালিয়ে যাওয়া যেত না, হাতে করে হাঁটিয়ে নিয়ে যেতে বেশি দূর অবশ্য যেতে হতো না। সরু পায়ে হাঁটা গলির মতো রাস্তাটা দুপাশে কটা মেটে বাড়ি পার হয়েই যেখানটায় গিয়ে পড়তো সেটা শহরের অভিযানের সামনে হাটে যাওয়া অরণ্যের শেষ প্রান্ত বলা যায়। অনেক বড় বড় গাছই সেখানে নির্মমভাবে কাটা পড়েছে, তবু শাল, পিয়াল, মহুয়ার দল এখনও একেবারে দখল ছাড়েনি। এই আধা জঙ্গলের মাঝে একটি অত্যন্ত বেমানান বাঁশের ভাড়া বাঁধা অর্ধসমাপ্ত পাকা বাড়ির সামনে এসে বাইরের একটা ভাড়ার গায়ে সাইকেলটা হেলিয়ে রাখলেই চলত। দূর থেকে দেখলে বাড়িটায় কেউ যে বাস করতে পারে তা মনে হবার কথা নয়। চারিধারের অরণ্য বেষ্টনীর ভয় কারা যেন তৈরি করতে করতে বাড়িটা ফেলে চলে গেছে বলেই মনে হওয়া স্বাভাবিক। বাঁশের ভাড়াগুলোও খোলা হয়নি, ইটের দেওয়ালগুলোতে চুনবালির পলেস্তারা পড়েনি, রোদে জলে এখানে সেখানে শুধু শ্যাওলার ছোপ ধরেছে, চুন মাখা বালতি করা পর্যন্ত এধারে ওধারে ছড়ানো। বাঁশের ভাড়ার তলা দিয়ে সাজানো ইটের ধাপ বেয়ে তারপর ভেতরে ঢোকা যেত। ভেতরটা বাইরের মতোই অসম্পূর্ণ, গুটি চারেক মাত্র ঘর, তারও দুটিতে জানলা দরজা বসানো হয়নি। বিরাট ফোকরগুলো দাঁত বার করা ইটের দেয়ালের গায়ে হাঁ করে আছে। ওরই মধ্যে যে ঘরটি মন্দের ভালো, তার ভেতরে ঢুকে পড়ে বড় তক্তপোষটার ধারে গিয়ে বসার পর একটা অস্বস্তিকর গন্ধ নাকে যেত, টারপিন বা ওই জাতীয় কিছু মালিশের তেলের গন্ধ। সারাক্ষণ এই ঘরটায় ও গন্ধ যেন লেগেই থাকে। জানলা দরজা ভেজানো আধা অন্ধকার ঘরটাই যেন অসুস্থ। দিনের পর দিন ওই অস্বস্তিকর গন্ধের মধ্যে ওই বদ্ধ ঘরের ভেতরে অনেক বিকেল সে কাটিয়েছে। নীরবে তক্তপোষটির ধারে আড়ষ্টভাবে সে বসে থেকেছে। পিঠের দিকে মোটা মোটা দুটো টাকিয়া দিয়ে উঁচু করে বসানো রোগীর বুকে যিনি মালিশ করছেন, মাথার ঘোমটা অভ্যাসবশত একটু টেনে দিয়ে কৌতূহলহীন দৃষ্টিতে তিনি একবারটি মুখ তুলে না তাকালে মনে হতো তার উপস্থিতি বুঝি কেউ লক্ষ্যই করেনি। কোনো দিন সে অমনি নীরবে অনেকক্ষণ বসে থেকে নীরবেই উঠে বেরিয়ে গিয়েছে। কোনো দিন অমলাদেবী মালিশ শেষ করে শিশিটায় ছিপি এঁটে উঠে যেতে যেতে ইশারায় তাকে ডাক দিয়ে গেছেন। এদিকে আরেকটি মাত্র ঘর ব্যবহারযোগ্য। ঘরটা এরকম অন্ধকার নয়, কিন্তু আলোয় তার দুর্দশা আরও পরিস্ফুট। দুটি জানলার একটিতে মাত্র কাঠের পাল্লা জুটেছে, আরেকটিতে দরমার ঝাঁপ দিয়ে কাজ সারা হয়। একাধারে শোবার ঘর, বৈঠকখানা ও ভাঁড়ার। ময়লা তালি দেওয়া মশারি খাটানো একটা বড় তক্তপোষ আছে একপাশে, বাকি জায়গা হাঁড়ি, কুড়ি, চুপড়ি, টিন, তোরঙ্গ, বাক্স, কাপড়ের আলনায় ভর্তি। অঘোর যখন গিয়ে ঢোকে, অমলাদেবী তখন তক্তপোষের উপর পানের সরঞ্জাম বিছিয়ে পান সাজতে বসে গেছেন। পান সেজে মুখে না দেওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলেন না। তারপর অঘোরের দিকে ফিরে বেশ একটু ভূমিকা করেই শুরু করেন, কলকাতার বাড়িটা তো এবার বিক্রি করতেই হয়, বুঝেছ অঘোর? ডাক্তারখানায় ওষুধ নেওয়ার সূত্রে এদের সঙ্গে আলাপ হওয়া অবধি কলকাতার বাড়ির কথা সে শুনে আসছে। বলবার মতো কোনো কথা তার মুখে আসে না, মুখে তার কোনোদিনই বা কথা সরে। অমলাদেবী অবশ্য তার উত্তরের জন্য অপেক্ষা করেন না, নিজেই বলে চলেন, আজ 10 মাস ধরে ভাড়া বাকি, দেখাশোনা করবার যখন কেউ নেই তখন ও দায় চুকিয়ে দেওয়াই ভালো, কি বলো? কিছু একটা বলা উচিত, কিন্তু অঘোর সংকুচিতভাবে তক্তপোষটার ধারে বসে মাথা নিচু করেই থাকে। অমলাদেবী বহুবার শোনা কথাগুলোই আবার আবৃত্তি করে যান। বাড়ি তো আর ছোটোখাটো নয়, নিচে ওপরে এমন 14খানা ঘর, বিক্রি করলে আজকের বাজারে কম করেও 60-70 হাজার টাকা। তাতে এ বাড়িটাও শেষ করে নেওয়া যাবে, হাতেও বেশ কিছু থাকবে। হঠাৎ সুরটা বদলে অমলাদেবী বলেন, কিন্তু এ মাসটা কী করে যে চলাই তাই ভাবছি। বাড়ি তো আর হুড় বলতে বিক্রি হবে না, এ মাসে ওর পেনশনটাও এখনও আসেনি। শশধরবাবুর পেনশনটার রহস্য অঘোর এতদিনেও বুঝতে পারেনি। আলাপ হওয়া অবধি পেনশনের কথা সে শুনে আসছে, কিন্তু এ পর্যন্ত তার সামনে কোনো দিন পেনশনের টাকা এ বাড়িতে আসতে দেখেনি। অঘোরের কাছে কোনো সাড়া না পেয়ে অমলাদেবী এবার আসল কথাটায় না এসে পারেন না। তুমি সেগুলোর কোনো ব্যবস্থা করতে পারোনি? কেন যে পারেনি তা বলার মতো সাহস বা শক্তি অঘোরের নেই। তবু এবার তার মুখ দিয়ে অস্ফুট দুটো কথা বার হয়। অপরাধীর মতো মাথা নিচু করে সে বলে, না মাসিমা, এখনও পারিনি। মাসিমা এবার বেশ বিরক্তই হন। এ পোড়া দেশে গিয়ে একটা ভালো স্যাকরা নেই, শোনাও চেনে না,
তুমি বোঝার চেষ্টাও করনি। চেষ্টা করেছে কি না অঘোর সে কথা জানাতে পারে না। একটু ইতস্তত করে পকেট থেকে একটা খাম বার করে মাসিমার হাতে কুণ্ঠিতভাবে দিয়ে বলে, আপাতত এইতে যদি। বাকি কথা তার জিভে জড়িয়ে যায়, কিন্তু তার জন্য কোনো অসুবিধে হয় না। মাসিমা অঘোরের মতো অত শোভনতার ধার ধারেন না। খামটা বিনা দ্বিধায় হাতে নিয়ে খুলে নোটগুলো গুনতে গুনতে মুখে অবশ্য তিনি বলেন, কিন্তু তোমার কাছে ধার তো দিন দিন বেড়েই যাচ্ছে। তোমারও তো কিছু জমিদারি নেই, ওই সামান্য চাকরিতে আর কত পারবে। ভদ্রতার খাতিরে একটু প্রতিবাদ করাও অঘোরের ক্ষমতায় কুলোয় না। মাথা নিচু করে সে তক্তপোষের একটা পেরেকের ওপরেই যেন একান্তভাবে মনোনিবেশ করে। অঘোরের চাকরি সামান্য, কিন্তু তবু সে পেরে আসছে আজ 5 মাস ধরে। 5 মাস আগে আলাপ হয়েছিল একটা সামান্য ব্যাপারে। ডাক্তারবাবু একদিন ধমক দিয়ে তাকে এ বাড়িতে তাগাদায় আসতে বলেছিলেন। 2 মাস ধরে ডাক্তারখানা থেকে ওষুধ গেছে, কিন্তু একটি পয়সাও তার বদলে পাওয়া যায়নি। ধারে এতদিন ওষুধ নিয়ে যাওয়া তারই অপরাধ, সন্দেহ নেই। তাগাদায় এসে শুধু হাতেই অঘোরকে ফিরতে হয়েছিল। কিন্তু এমন কি সে নিয়ে গিয়েছিল কে জানে, যার জন্য নিত্য নিয়মিতভাবে প্রতিদিন তাকে এই বাড়িটিতে আসতে হয়েছে। অঘোর নির্বোধ বোধহয় নয়। যে 3টি মানুষ এ বাড়িতে থাকে তাদের প্রত্যেককে সে যে একেবারেই চিনতে পারে না তাও বোধহয় বলা যায় না। শশধরবাবু যেদিন সুস্থ থাকেন সেদিন কথাবার্তায় অঘোরের প্রতি তাঁর তাচ্ছিল্য অবজ্ঞা বিন্দুমাত্র গোপন থাকে না। অমলা দেবী তাকে অবজ্ঞা করেন না, কিন্তু তাঁর স্নেহের পরিমাণ কতটুকু তা বোঝা খুব কঠিন নয়। তারপর বাকি থাকে শুধু লতিকা। তার দুর্নিবার আকর্ষণের মূল এইখানেই, একথা ভাবা স্বাভাবিক। কিন্তু লতিকার সঙ্গে কদিন কতক্ষণই বা তার দেখা হয়। আর লতিকা তো তাকে মানুষ বলেই গণ্য করে না। কখনো সখনো কথা যা কিছু বলে তা বেশিরভাগই দাঁত খিচিয়ে। তোমার মাথায় কি আছে বলতে পারো? একটা কাজ ভুলেও ঠিক মতো করতে পারো না। কিংবা, আমার উল যদি আজ রং মিলিয়ে না আনতে পারো তাহলে এ বাড়ি মুখো আর হয়েও না, বুঝেছো অঘোর? মাসিমা বরং মৃদু প্রতিবাদ করে বলেছেন, এ তোর বড় অন্যায় কিন্তু লাতু। অঘোরদা কি অঘোরবাবু বলতে পারিস না? বয়স তো তোর চেয়ে অনেক বড়, নাম ধরে ডাকা কি ঠিক? অঘোরের তাতে লাঞ্ছনা আরও বেড়েছে। ওকে আবার অঘোরবাবু বলতে হবে বলে লতিকার সে কি উচ্ছ্বসিত হাসি। অঘোর এ হাসিতে অস্বস্তি বোধ করেছে, কিন্তু রাগ করেছে বলে তো মনে পড়ে না। নিজের সম্বন্ধে কোনো ভ্রান্ত বড় ধারণা তার বোধহয় ছিল না। তার যা বিদ্যা বুদ্ধি চেহারা, তাতে লতিকা তাকে বাড়ির একজন সাধারণ কর্মচারীর চেয়ে বেশি সম্মান যে করতে পারে না একথা সহজভাবে মেনে নিতে তার যেন কোনো ক্ষোভ নেই। না, এ বাড়িতে আন্তরিকতা দূরে থাক, কোনো সৌজন্য পর্যন্ত না পেয়ে কেন যে সে দিনের পর দিন এসে নিঃশব্দে নিজেকে এদের জন্য নিঃশেষে বিলিয়ে দিয়েছে তা বোঝা শক্ত। সুস্থ থাকলে শশধরবাবু চটের ডেক চেয়ারটায় হেলান দিয়ে অঘোরকে দিয়ে খবরের কাগজের টেন্ডার আর ব্যবসা সংক্রান্ত বিজ্ঞাপনগুলো পড়িয়ে শুনতে শুনতে তার ভুল ইংরেজি উচ্চারণে হঠাৎ চটে গিয়ে শেষ পর্যন্ত এই নিয়ে কতদিন ঠাট্টা করেছেন। তুমি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছিলে অঘোর? ভেটেরিনারি হসপিটালের মতো ওই রকম কলেজে নাকি? ঘোড়াগুরুতে যেখানে পড়ে। মাসিমা কাছে বসে সুতো বাঁধা চশমাটা চোখে দিয়ে বোধহয় শশধরবাবুরই একটা জামা সেলাই করছিলেন। হেসে একটু অনুযোগের স্বরে বলেছেন, তোমার একটু মায়াদয়া নেই বাপু? কাজকর্ম ফেলে কষ্ট করে তোমায় কাগজ পড়ে শোনাচ্ছে, তার বদলে ওর উচ্চারণ নিয়ে ঠাট্টা? অমন করলে ও আর এ বাড়ি শেষকালে আসবে না। আসবে না তো যাবে কোন চুলোয়? বলে হাসতে গিয়ে শশধরবাবু কাশির ধাক্কা সামলেছেন খানিকক্ষণ ধরে। তারপর ঠাট্টার মধ্যেও অবজ্ঞাটুকু গোপন না করেই বলেছেন, যা খাতির ও এখানে পায়, কোনো চুলো কোথাও থাকলে এখানে কখনো আসতো? ভালো করে খোঁজ নিয়ে দেখো, ও বোধহয় ছেলেবেলায় হারিয়ে গিয়েছিল, নয়তো বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। পরিহাস করতে গিয়ে সত্যটাকেই শশধরবাবু নিজের অজ্ঞাতে ছুঁয়ে যান কি না কে জানে। অঘোরের সঙ্গী সাথী কিন্তু সত্যিই এই জায়গায় কোথাও কেউ নেই। বছরখানেক আগে ডাক্তারখানায় কম্পাউন্ডারির কাজ নিয়ে আসার পর থেকে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে চিঠিপত্রেও তার কোনো সম্পর্কের পরিচয় কেউ পায়নি। আর এ বাড়িতে শুধু নয়, মর্যাদা তার বোধহয় কোথাওই নেই। নতুন শহরের একমাত্র পাশ করা ডাক্তারের ডিসপেন্সারিতে সে কম্পাউন্ডারির কাজটা বজায় রেখে চলে বটে, কিন্তু উঠতে বসতে ডাক্তারবাবুর কাছে তার বকুনি খাওয়ার শেষ নেই। প্রথম সত্যকার স্নেহ ও মর্যাদা সে বুঝি পেল দিবাকরের কাছে। বড় রাস্তার ধারে
ডিসপেন্সারির ঠিক ওপারে যে দালানটা তৈরি হচ্ছিল সেটা কলকাতার একটা বড় ব্যাংকের শাখা বলে এতদিনে জানা গেল। দিবাকর এলো সেই ব্যাংকের প্রথম ম্যানেজার হয়েই ব্যাংকটাকেই সে দুদিনে দাঁড় করিয়ে দিলে না, সমস্ত শহরের হৃদয়ে নিলে জয় করে। এই শুকনো রাঙা ধুলোর দেশে অমন দেবদূতের মতো আশ্চর্য ছেলে কেউ কখনো বুঝি আগে দেখেনি। যেমন বলিষ্ঠ সুঠাম তার চেহারা, তেমনি সরল মধুর তার চরিত্র। সবচেয়ে অদ্ভুত তার ভেতরকার দুরন্ত প্রাণের প্রাচুর্য, তার অফুরন্ত উৎসাহ সে যেন আশেপাশের সকলের মাঝে সংক্রমিত করে দিলে দুদিনে। শহরের ধারাই গেল বদলে। কিসে যে সে নেই তা খুঁজে পাওয়া কঠিন। হাটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলে কবিগানের ব্যবস্থা হবে, তাতেও যেমন সে অগ্রণী। সরকারি চাকুরেদের একচেটে তাসের আড্ডা ভেঙে সেখানে নতুন করে লাইব্রেরি ও খেলাধুলোর ক্লাব বসাতেও তেমনি। এমন সব ছোট শহরে সরকারি চাকুরেরা নকল আভিজাত্যের যে গণ্ডি টেনে নিজেদের আলাদা করে রাখে, দিবাকর তার চরিত্রের মাধুর্যে আর প্রাণের প্রাচুর্যে কখন নিঃশব্দে যে তা মুছে দিয়ে সব একাকার করে দিলে কেউ টেরই পেল না। দিবাকর বলতে সবাই অজ্ঞান। তার ঝকঝকে মোটর বাইকটা সবেগে রাস্তায় যে ধুলো উড়িয়ে চলে যায় তাও লোকের কাছে বিরক্তিকর নয়, মুগ্ধ বিস্ময়ের বস্তু। শশধরবাবুর বাড়িতেই দিবাকরের সঙ্গে প্রথম আলাপ। শশধরবাবু আজকাল অনেকটা সুস্থ হয়েছেন। ঘরে মালিশের গন্ধ এখনও লেগে আছে, কিন্তু জানলাগুলো দিনের বেলা খোলা থাকে। বেশিরভাগ সময় চটের ডেক চেয়ারটায় বসে তিনি হিসেবপত্র লেখালেখি করেন। কলকাতার বাড়ি বেচে সেই টাকায় এখানে একটা কাগজের কারখানা বসাবার মতো কোম্পানি গড়ে তুলবেন বলে অঘোর শুনেছে। 2-4 বড় বড় অংশীদারও নাকি তিনি জুটিয়ে ফেলেছেন। কিন্তু দিবাকরকে এই সূত্রে যে তিনি ডাকেননি একথা শশধরবাবু ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। দিবাকরের স্বর্গত এক মাতুলের সঙ্গে তার নাকি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। অন্তরঙ্গ বন্ধুর ভাগ্নে এই বিদেশে পড়ে আছে শুনে তাকে একবার তার দেখবার স্বাদ হয়েছে। সাধারণ চা জলখাবারের আয়োজন। ঘরে অসুবিধে বলে শীতের বিকেল হলেও বাইরেই খোলা জায়গায় বসবার ব্যবস্থা হয়েছে। টেবিল একটা বাড়িতেই ছিল। বেতের চেয়ারগুলো অঘোরই চেয়ে চিনতে জোগাড় করে এনেছে। লতাপতা বোনা টেবিলের ঢাকনাটা সত্যিই চমৎকার। ও ঢাকনাটা যে এ বাড়িতে ছিল অঘোরের আগে কখনো জানবার সুযোগ হয়নি। লতিকার পোশাকটা সম্বন্ধেও তাই বলা যায়। নিজের রূপকে পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তোলার মতো পোশাকের রুচি লতিকার বরাবরই আছে। এই ভাড়া বাঁধা বাড়ি থেকে যে পোশাকে সে সাধারণত বার হয় তা অনেকেরই ঈর্ষার বস্তু, কিন্তু এদিনের পোশাক প্রসাধন একেবারে আলাদা, অপরূপ। অঘোর কেন যে সেদিন আরও বেশি আড়ষ্ট হয়ে গিয়েছিল কে জানে। শশধরবাবু তখন অসুখের জন্যই বাড়িটা যে কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না দিবাকরকে সেই গল্প শোনাচ্ছিলেন। ঘর থেকে চায়ের ট্রেটা এনে টেবিলের উপর নামাতে গিয়ে অঘোরের আনাড়ি হাতে একটা পেয়ালা টেবিল ক্লথের উপরেই উল্টে গিয়েছিল। টেবিল ক্লথটা তো নষ্ট হয়ে গিয়েছিলই, খানিকটা চা গড়িয়ে দিবাকরের জামাটার উপরেও পড়েছিল। শশধরবাবু চেষ্টা করেও বিরক্তিটা গোপন রাখতে পারেননি। দিলে তো জামাটা সর্বনাশ করে। তুমি মানুষের মধ্যে একটি চতুষ্পদ, বুঝেছ অঘোর? ও দুটো তোমার হাত নয়, পা। যাও শিগগির জল আর তোয়ালে নিয়ে এসো ভেতর থেকে। অঘোর শুকনো করুণ মুখে ভেতরে যাবার উপক্রম করতেই দিবাকর তার হাতটা ধরে ফেলে মধুরভাবে হেসে বলেছে, না না, আপনাকে যেতে হবে না অঘোরবাবু, ও কিচ্ছু হয়নি। কই, আপনি বসুন। তারপর অঘোরকে দিবাকর জোর করে তার পাশেই বসিয়েছে। শশধরবাবু ও মাসিমার চোখের ইশারা দেখেও অঘোর কিছুতেই আর ওঠবার সুযোগ পায়নি। দিবাকর প্রত্যেকবারই তাকে এ কথায় ও কথায় ধরে রেখেছে। শুধু মুখের সম্মান নয়, অঘোরের ব্যাংকের চাকরিও ওই দিবাকরই দেয়। জঙ্গলে সেই হারিয়ে যাওয়ার কেলেঙ্কারির পরদিন বোধহয়। ও বাড়িতে ঢোকবা মাত্র লতিকা ঘর থেকে সেজেগুজে বেরিয়ে এসে বলেছিল, চলো চলো অঘোর, আমায় এগিয়ে দিয়ে আসবে, চলো। বিমূঢ়ভাবে অঘোরকে দাঁড়িয়ে থাকতে দেখে লতিকা ঝঙ্কার দিয়ে উঠেছিল, হাঁ করে দাঁড়িয়ে আছো কি? আমার সাজ কি কখনো দেখেনি? বলি, আসবে কোথায়? অনেক সাহস করে অঘোর জিজ্ঞেস করেছিল। কোথায় আবার? দিবাকর বাবুর বাড়িতে, আজ ওর জন্মদিন যে। অঘোরের চোখের বিস্ময়টা লক্ষ্য করে লতিকা আবার বলেছিল, কিছুই জানো না? না, জানবে কি করে? জন্মদিনের কথা উনি কি আর কাউকে জানিয়েছেন? সে পাত্রই নয়। আমরা কোনো রকমে জেনে ফেলেছি, তাই হঠাৎ গিয়ে চমকে দেব। তারপর অঘোরকে এত কথা বুঝিয়ে বলতে হওয়ার দরুনই বোধহয় বিরক্ত হয়ে উঠে লতিকা বলেছে, তোমাকে অত ব্যাখ্যা করার সময় আমার নেই, এমনিতেই দেরি হয়ে গেছে। জঙ্গলের ভেতর দিয়ে একটা খুব তাড়াতাড়ি যাবার রাস্তা আছে, সেইটা দিয়ে যাব বলেই তোমায় ডাকছি।
চেনো তো রাস্তাটা? অঘোর মাথা নেড়ে জানিয়েছে সে জানে। শশধরবাবুদের বাড়ির ধার থেকে শুরু হয়ে জঙ্গলটা যদিও ক্রমশ গভীর হতে হতে দক্ষিণের দিগন্তের দিকে ছড়িয়ে গেছে, তবু শহরের কাছে তার যা আয়তন, তাতে এক পাড়া থেকে আরেক পাড়ায় তাড়াতাড়ি যাওয়ার সুযোগ নিতে গিয়ে তার মধ্যে পথ ভুল হবার কথা নয়। কিন্তু সেই ভুলই কেমন করে হয়েছে কে জানে। দিবাকরের সঙ্গে এ বাড়ির ঘনিষ্ঠতা এই কদিনের ভেতরে বেশ বেড়েছে, অঘোর জানে। কিন্তু লতিকার পক্ষে অযাচিতভাবে তার বাড়িতে জন্মদিনের অভিনন্দন জানাতে যাওয়ার মতো গভীর সে ঘনিষ্ঠতা কবে হলো, ভাবতে ভাবতে অন্যমনস্ক হওয়ার দরুণই বোধহয় অঘোর পথের দিকে ঠিক লক্ষ্য রাখতে পারেনি। তাকে এক জায়গায় থেমে একটু ইতস্তত করতে দেখে লতিকা বিরক্তির সঙ্গে বলেছে, কি পথ ভুল করেছো নাকি? তোমার মতো আহাম্মককে সঙ্গে নিয়ে আসাই আমার অন্যায় হয়েছে। কোনো উত্তর না দিয়ে অঘোর ব্যাকুলভাবে আরেক দিকে এবার এগিয়ে গেছে। সঙ্গে যেতে যেতে লতিকা তাকে গালাগাল দিতে আর কিছু বাকি রাখেনি। কিন্তু সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে আসবার পরও যখন জঙ্গল থেকে বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যায়নি, তখন লতিকার মুখের ভর্ৎসনা বন্ধ হয়ে গেছে। গভীর আতঙ্কে সে অঘোরের হাতটাই চেপে ধরে পাংশু কাতর মুখে ছায়ার মতো তার কাছে ফিরেছে। এই চির উদ্ধত মেয়েটির এই অসহায় কাতর নির্ভরতা অঘোরকে কিভাবে স্পর্শ করেছে বলা যায় না, কিন্তু অরণ্য থেকে বার হবার পথ সে খুঁজে বের করতে পারেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অরণ্য যেন আরও গভীর ও নির্মমভাবে তাদের ঘিরে ধরেছে। যেদিকেই তারা যাবার চেষ্টা করুক, অরণ্যের কুহক নিষ্ঠুর বিদ্রূপে তাদের একই জায়গায় ফিরিয়ে এনে দিয়েছে। ক্লান্তিতে শীতে সমস্ত শরীর তখন তাদের অবশ। পদে পদে হোঁচট ও ধাক্কা খেয়ে কাঁটালতা আর ডালপালার আঘাতে হাত পা ক্ষতবিক্ষত। ভাগ্যক্রমে এক কাঠুরের কুঁড়ের সন্ধান না পেলে তারা আর কখনো ফিরে আসতে পারত কিনা সন্দেহ। ও জঙ্গলে চিরকালের মতো হারিয়ে যাওয়ার ঘটনা যে বিরল নয়, অঘোরের তা অজানা ছিল না। পরের দিন সকালে যখন তারা বাড়ি এসে পৌঁছল, তখন সারা রাত্রের উত্তেজনায় দুশ্চিন্তায় অসুখ বেড়ে শশধরবাবু শয্যা নিয়েছেন, আর মাসিমা তাঁরই পরিচর্যায় ব্যস্ত। বেশি কিছু ভর্ৎসনা তাই তাকে সইতে হলো না, কিন্তু ডাক্তারখানার চাকরিটা তার সেই দিনই গেল। ডাক্তারবাবু এমনিতেই তার উপর প্রসন্ন ছিলেন না। আগের দিন না বলে কয়ে কামাই করা তিনি ক্ষমা করলেন না। এ খবরটা কোথা থেকে শুনে দিবাকর সেই দিনই তাকে ডেকে ব্যাংকে কাজ দেয়। বিশ্বাসের কাজ, খাটুনি কম, মাইনে আশাতীত। অঘোরকে এতখানি বিশ্বাস করে অনুগ্রহ করার মতো কী যে তার ভেতর দিবাকর দেখেছে কে জানে। কিন্তু এত সৌভাগ্য অঘোরের বুঝি সয় না। ব্যাংকের পাকা গাঁথুনিতেই কোথায় একটা ফাটল ধরার আভাস পাওয়া যায়। অঘোরের ব্যাংকে চাকরি পাওয়ার মাস দুই পরের কথা। দিবাকরের সঙ্গে লতিকার বিয়ের কথা মোটামুটি তখন ঠিক হয়ে গেছে। পাকাপাকিভাবে দিন স্থির করবার জন্য শশধরবাবু দিবাকরকে সেদিন ডেকে পাঠিয়েছেন। ব্যাংক বন্ধ হয়ে যাবার অনেক পরে দিবাকর এসে যখন শশধরবাবুর ঘরে ঢুকল, তখন মুখ তার অস্বাভাবিক রকম গম্ভীর। সদাপ্রসন্ন দিবাকরের এ চেহারা আগে কখনো দেখা যায়নি। শশধরবাবু ও মাসিমার সঙ্গে কী কথা সেদিন দিবাকরের হয়েছিল সে জানে না। বাড়ির বাইরে জঙ্গলের কাছে সে তখন পায়চারি করে কাটিয়েছে। যাবার সময় দিবাকর যে তারই খোঁজ করবে অঘোর তা সত্যিই ভাবেনি। জঙ্গলের ভেতরটা তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। কাছে এসে অঘোরের কাঁধে হাত দিয়ে দিবাকর তাকে সেই অন্ধকারের ভেতর খানিক দূর নীরবে টেনে নিয়ে গেল। অঘোর তখন সত্যিই বোধহয় বিমূঢ়, অভিভূত। দিবাকর তাকে অহেতুকভাবে বিশ্বাস করেছে, সম্মান দিয়েছে, অনুগ্রহ করেছে, কিন্তু ঠিক এমন অন্তরঙ্গের মতো ব্যবহার আগে কখনো করেনি। নির্জন অন্ধকারে এক জায়গায় থেমে সামান্য একটু বুঝি ইতস্তত করে দিবাকর বললে, আপনাকে একটা কথা বলে যেতে চাই অঘোরবাবু। একমাত্র আপনাকেই বিশ্বাস করে এ কথা বোধহয় বলে যেতে পারি। এক মুহূর্ত চুপ করে থাকার পর দিবাকরের গলার স্বর যেন ভারী হয়ে এলো। ব্যাংকের টাকা কড়ির ব্যাপারে একটা গোলমাল হয়েছে, তাই মেটাবার চেষ্টায় আমি কাল এখান থেকে চলে যাচ্ছি। ফিরতে কদিন হবে জানি না। দিবাকর আবার থামল, তারপর এক নিঃশ্বাসে বলে গেল, যদি 7 দিনের মধ্যে না ফিরি তাহলে আর ফিরব না বলে জানবেন। লতিকাকে কিছু কিছু বলেছি, শুধু এই কথাটাই জানাতে পারিনি। যদি আর না ফিরি তাহলে আপনি আশা করি আমায় ভুল বুঝবেন না। লতিকাকেও এ কথাটা জানিয়ে আমার জন্য অপেক্ষা করতে বারণ করবেন। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে দিবাকর আর সেখানে দাঁড়ালো না। কয়েক মুহূর্তের মধ্যে অন্ধকার অরণ্যই যেন তাকে গ্রাস করে নিয়েছে মনে হলো।
অঘোর কতক্ষণ সেখানে পাথরের মতো নিষ্পন্দ হয়ে দাঁড়িয়েছিল বলা যায় না। ফিরে যেতে গিয়ে হঠাৎ সামনে বাধা পেয়ে সে চমকে দাঁড়িয়ে পড়ল। লতিকাই তাকে বাধা দিয়েছে। কখন যে সে এসে দাঁড়িয়েছে অঘোর টেরই পায়নি। কি বলছিল তোমায় দিবাকর? তীক্ষ্ণ কণ্ঠে লতিকা জিজ্ঞেস করলে। অঘোরের মুখে কোনো কথা নেই। থাক, তোমায় বলতে হবে না, আমি সব জানি, কিন্তু যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। অঘোর তবু নিরুত্তর। লতিকা উত্তরের অপেক্ষা না করে উত্তেজিতভাবে বলে চলল, ও কি করতে যাচ্ছে তা তুমিও জানো না। ব্যাংক থেকে হঠাৎ অনেক টাকা চুরি গেছে। কি করে গেছে কিছুই বোঝা যায়নি। 7 দিনের মধ্যে সেই টাকা পূরণ করে না দিলে ব্যাপারটা আর চেপে রাখা যাবে না। এ দুর্নাম একবার হলে এখানে ব্যাংকটাই বাঁচিয়ে রাখা যাবে কিনা সন্দেহ। এ চুরির দায় ওর নিজের কাঁধে নেবার কোনো দরকারই ছিল না, কিন্তু ওর আশ্রয়ে তোমার মতো যারা কাজ করে, পাছে নির্দোষ হয়েও তারা এই ব্যাপারে লাঞ্ছিত হয়, তাই সমস্ত দোষ নিজের ওপর নিয়ে ও টাকার সন্ধানে যাচ্ছে। আমি ওকে ভালো করেই চিনেছি। মুখে আমায় না বলে গেলেও আমি জানি টাকার জোগাড় না করতে পারলে ও আর ফিরবে না। সমস্ত কলঙ্ক নিজের মাথায় নিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে। কালই ওর চলে যাবার কথা। দুপুরের আগে কিন্তু কোনো ট্রেন নেই। তার আগেই তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? অঘোরের কণ্ঠের জড়তা এতদিন বাদে হঠাৎ কেটে গেল। নিজের স্বরের স্পষ্টতায় সে নিজেই অবাক হয়ে গেছে বোধহয়। লতিকা হয়তো তা লক্ষ্য করলে না। বললে, কত টাকা ওর দরকার আমি জানি না, কিন্তু আমার গয়না যা আছে তার দাম বড় কম নয়। তোমায় যেমন করে হোক সে সোনা গয়না বিক্রি করে সমস্ত টাকা ওর হাতে পৌঁছে দিতে হবে। এই বিপদ থেকে ওকে বাঁচাতে হবে। আমি দিতে গেলে সে কিছুতেই নেবে না, আমি জানি। কেন জানি না, তোমার উপর তার স্নেহ ও বিশ্বাস অগাধ। তুমি কোথাও থেকে জোগাড় করেছো বললে সে হয়তো নিতে আপত্তি করবে না। দরকার হলে তুমিই ব্যাংক থেকে এ টাকা চুরি করেছিলে এ কথা বলার জন্যও তোমাকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, লতিকার পক্ষেই তাকে এ আদেশ করাও সম্ভব। আপত্তি সে তাই করলে না। শুধু বললে, কিন্তু তোমার গয়না কিনবে কে? লতিকা একেবারে যেন জ্বলে উঠল। খাঁটি মেকি যে চেনে সেই কিনবে। আমার গয়না মার মতো গিলটি করা পেতল নয়। আমি চিরকাল স্বার্থপর নির্লজ্জ। বাবার যখন দিন ভালো গেছে যা পেয়েছি আমি কেড়ে কুড়েও আদায় করে নিয়েছি। এত অভাবের ভেতরেও আমার গয়নায় কাউকে হাত দিতে দিইনি। এ গয়না বিক্রি করে অন্তত 10,000 টাকা তুমি পাবে। কিন্তু এ গয়না যার জন্য দিতে যাচ্ছ সে হয়তো ভণ্ড চোর ছাড়া আর কিছুই নয়। হয়তো সে নিজেই ব্যাংকের টাকা চুরি করে খরচ করে এখন সামলাতে না পেরে পালাবার পথ খুঁজছে। এত কথা এমন স্পষ্টভাবে যার মুখ দিয়ে বার হলো সে বুঝি অঘোর নয়, আর কেউ। কিংবা অন্ধকারে মুখ কারুর দেখা যায় না বলেই অঘোর হয়তো এর সাহস খুঁজে পেয়েছে। ভণ্ড চোর যদি হয় তাতেও কিছু এসে যায় না। লতিকার কথাগুলো যেন আগুনের স্ফুলিঙ্গ। ভণ্ড চোরের ঘরেই আমার জন্ম। আমার বাবা সারা জীবন লোক ঠকিয়ে এসেছেন। আমার মার সমস্ত গয়না যেমন মেকি গিলটি, বাবার কলকাতার বাড়িও তেমনি একটা মিথ্যে ধাপ্পা। এই কাগজের কলের মতো বাবার কত কারবার শূন্যে তৈরি হয়ে মিলিয়ে গেছে তার হিসেব নেই। এই বাড়ির শিক্ষা পেয়েও সাধু হোক ঠক হোক আরেকজনের জন্য তুমি নিজের যথাসর্বস্ব বিলিয়ে দিতে যাচ্ছ। অঘোরের গলার স্বরে আজ বিদ্রুপও ফুটছে। লতিকা কিন্তু সে বিদ্রুপ গায়ে মাখল না। তীক্ষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ যাচ্ছি। হয়তো সত্যিই দুজনে একই জাত বলে, হয়তো জীবনে এমন কিছু ঘটে বলে যা সব হিসেবের বাইরে। এরপর আর কোনো কথা হয়নি। লতিকার ভারী ভারী দুটি গয়নার বাক্স অঘোর সেদিন গোপনে বয়ে নিয়ে গিয়েছিল। সে গয়না অঘোর বিক্রি করেছিল কি? তার টাকা অন্তত দিবাকরের হাতে পৌঁছয়নি। অঘোরকেও এ শহরে আর দেখা যায়নি। কত বছর তারপর পার হয়ে গেছে। মনের সমস্ত দাগ মুছে দিতে পারে এত বছর। চায়ের পেয়ালা সামনে নিয়ে এই শহরেই একটা দোকানে আজ অঘোর বসে আছে বটে, কিন্তু অরণ্য যেখানে শেষ হয়ে এসেছে সেখানে বাঁশের ভাড়া বাঁধা একটা অর্ধসমাপ্ত বাড়ির কোনো চিহ্ন আজও আছে কি না তা দেখতে এখনও সে যায়নি। হয়তো যাবেই না শেষ পর্যন্ত। ঝিমিয়ে থাকা দোকানটায় একটু সাড়া পড়েছে যেন। দোকানের লোকেদের ঈষৎ উত্তেজিত গুঞ্জন তার কানে আসে। বেশ রংচঙে উর্দি পরা একজন চাপরাশি মিষ্টি কেনবার জন্য ভেতরে এসে দাঁড়িয়েছে। সে নাকি নতুন কাগজের কারখানার কন্ট্রাক্টর সাহেবের চাপরাশি। এখানে কাগজের কারখানা সত্যিই তাহলে একটা হচ্ছে। বিশেষ কোনো কৌতূহল না নিয়েই অঘোর বাইরে তাকায়। মস্ত বড় জমকালো চেহারার একটা খোলা মোটর রাস্তার ধারে দাঁড়িয়ে। বড় সাহেব নিজেই গাড়ি চালাচ্ছেন।
তার পাশের মহিলাটির দিকে বুঝি দুবার চেয়ে দেখতে হয়। বয়সের সঙ্গে খুব মোটা হয়ে গেলে লতিকা ঠিক ওই রকমই দেখতে হতো কি? হতো হয়তো। এতক্ষণ আমার কণ্ঠে শুনলেন প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প ভিজে বারুদ। ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে দেবার অনুরোধ থাকলো। আর ভালো না লাগলেও যদি একটু মন্তব্য করে জানান তাহলে একটু শুধরে নেবার সুযোগ পাই। নিয়মিত আপডেট পেতে হলে করতে হবে সাবস্ক্রিপশন, সেটা সম্পূর্ণই ফ্রি। আজ এই অবধি। গল্পে আড্ডায় রৌহিনের নতুন নিবেদন নিয়ে আবার চলে আসছি যথাসময়। ভালো থাকুন সবাই। পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় থাকুন। আদান প্রদান চলতে থাকুক। আজ আসি।